আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অধ্যায় 11 জীবের প্রজননের সেকেন্ড লেকচার নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমরা জানবো যে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট বা মাইক্রো আর মেগা স্পোরোজেনেসিস, এগুলো সম্পর্কে জানবো এবং প্লাস ফার্টিলাইজেশন এটা সম্পর্কে জানবো এবং লাস্টে থাকবে আমাদের যৌনক্রম। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, প্রথম যেই কথা সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। তো এই টপিকটা তোমাদের ওই যে বললাম তোমাদের সিকিউ এর জন্য এগুলো তোমাদের ইম্পর্টেন্ট, কারণ এগুলো দেখাতে বলবে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এখানে হচ্ছে, কিভাবে হচ্ছে, প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তখন তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাতে হবে ফিগারের মাধ্যমে, ছবি দিয়ে দেখাতে হবে। তো দেখো, আমরা একটু দেখি কিভাবে আমরা এগুলো অ্যান্সার করব। তো দেখো, পরাগরেণু হচ্ছে প্রথম কোষ। কিসের প্রথম কোষ? পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, এই যে জেনেসিস, এটার প্রথম কোষ, অর্থাৎ পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। কার প্রথম কোষ? পুং গ্যামেটোফাইট। পুং গ্যামেটোফাইট ফাইটের প্রথম কোষ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে পরাগ মাতৃকোষ, যেটা হচ্ছে ডিপ্লয়েড। কি? ডিপ্লয়েড। ঠিক আছে? এই যে পরাগ মাতৃকোষ ডিপ্লয়েড, সেটি কোন বিভাজনের মাধ্যমে? মিওসিস বিভাজনের মাধ্যমে কয়টি কোষে পরিণত করবে? 4টা কোষে পরিণত হবে। তোমরা জানো 4টি অপত্য কোষে পরিণত হয় এবং এই প্রত্যেকটা কোষকে আমরা কি বলবো? পরাগ কোষ, যেগুলো কি হবে? হ্যাপ্লয়েড। যেগুলো হবে হ্যাপ্লয়েড। ঠিক আছে? সৃষ্টি করে। আচ্ছা, এখন আসো যে পূর্ণতা প্রাপ্তি ও পরাগরেণুর অঙ্কুরোদ্গম কোথায় হয়? পরাগথলিতে হয়। অর্থাৎ প্রথমে আমরা আসলাম যে পরাগরেণু প্রথম কোষ পুং গ্যামেটোফাইটের, এবং এখানে পরাগ মাতৃকোষ মিওসিসের মাধ্যমে 4টি অপত্য কোষ সৃষ্টি করবে, যেগুলোকে আমরা বলছি কি? পরাগ কোষ, যেগুলো হবে হ্যাপ্লয়েড। এবং পূর্ণতা প্রাপ্তি ও পরাগরেণুর অঙ্কুরোদ্গম কোথায় হয়? পরাগথলিতে। আমরা জানি কি পরাগথলি কোনটা? এই যে আমাদের যদি একটা অ্যান্থার, যদি আমরা পুং স্তবক যদি আমরা দেখাই, তাহলে এই যে এই অংশটা, এটাকে আমরা বলছি কি? পরাগথলি। পরাগথলি বা অ্যান্থার। ঠিক আছে? তো এর মধ্যে ঘটবে পূর্ণতা প্রাপ্তি এবং পরাগরেণুর অঙ্কুরোদ্গম। ওকে, এরপরে আসো যে পরাগরেণুর নিউক্লিয়াস মাইটোসিস পদ্ধতিতে বিভাজন হয়ে 2টি কোষ উৎপন্ন করবে। আচ্ছা, তা এরপরে আসো যে 2টা যে কোষ তৈরি করলো, এই যে কোষ 2টা, এই কোষ 2টা আসলে কি কি এবং তারা পরবর্তীতে কোন কোষে বা কোন অংশে রূপান্তরিত হয়? দেখো, বড় কোষ যেটি, বড় কোষ, সেটাকে আমরা কি বলছি? নালী কোষ বা টিউব সেল। ঠিক আছে? অর্থাৎ বড় কোষটাকে আমরা বলবো নালী কোষ, বা এটার ইংরেজি টার্ম হচ্ছে টিউব সেল। এবং এটা কি হয়? বড় হয়ে পরাগ নালী গঠন করে। খেয়াল করো, নালী কোষ কি তৈরি করবে? পরাগ নালী। আচ্ছা, এরপরে দেখো ছোট কোষ বা জেনারেটিভ কোষ, এটার কি নাম? জেনারেটিভ সেল, বা ছোট কোষটা হয়ে যায় জেনারেটিভ সেল। এবং জেনারেটিভ সেল কি তৈরি করে? পুংজনন কোষ বা মেল গ্যামেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি তৈরি করে? পুংজনন কোষ। ঠিক আছে? আচ্ছা, তো এই যে পরাগরেণু প্রথমে যে মাতৃকোষ মিওসিসের মাধ্যমে 4টা যে পরাগ তৈরি করলো, সেগুলো যদি আমি একটু দেখাই, এটা কোথায় হয়? অ্যান্থারের মধ্যে। ঠিক আছে? তো অ্যান্থারের মধ্যে, তো পরাগথলিটাকে যদি আমরা একটু দেখি, তো এই যে অ্যান্থারের মধ্যে কি আছে? মাতৃকোষ আছে। তো মাতৃকোষ যদি একটা এরকম হয়, তার আছে বড় নিউক্লিয়াস, তাহলে এই মাতৃকোষটা কি হবে? মিওসিসের মাধ্যমে 2টি কোষ তৈরি করবে। এবং এটা হচ্ছে মিওসিস 1। তারপরে আমরা কি দেখব? মিওসিস 2। মিওসিস 2 এর ফলে কয়টা কোষ তৈরি করবে? এখানে 4টি কোষ তৈরি করবে। 4টা কোষ তৈরি করবে। এটা হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে? মিওসিস 2 এর মাধ্যমে। ঠিক আছে? এবং এই যে 4টা কোষ তৈরি হলো, এগুলো হচ্ছে কি? পরাগ কোষ।
ঠিক আছে, তো এই কোষগুলো থেকেই পরবর্তীতে কি তৈরি হবে, পরাগ রেণু, পরাগ তৈরি হবে, এগুলো থেকে পরবর্তীতে তৈরি হবে পরাগ। ঠিক আছে, তাহলে এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। এখন দেখো যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আমরা যদি একটু দেখাতে চাই, তাহলে খেয়াল করো যে কিভাবে আসলে হয়। আমরা যদি এখানে একটা ফুল কল্পনা করি, তাহলে এটা যদি একটা ফুল হয়, এটি একটি পুংস্তবক, পুংস্তবকের একটি অংশ, ঠিক আছে, বা স্ট্যামেন আমরা বলতে পারি একটি, এবং এখানে কি রয়েছে, পরাগ থলি। ঠিক আছে, পরাগ থলি বা পরাগধানী আমরা বলি, অ্যান্থার। তো এই অ্যান্থারের মধ্যে এই অ্যান্থারের মধ্যে কোন প্রক্রিয়াটা ঘটতে থাকবে, দেখো এই যে পরাগরেণুর উৎপাদন প্রক্রিয়াটা চলতে থাকবে। তো পরাগরেণুর যে এই উৎপাদন, সেটাকেই আমরা একটু ইলাবোরেটলি এই প্রক্রিয়ার মাধ্যমে দেখাতে পারি। ঠিক আছে, তো খেয়াল করো, ওই যে আমরা আগে বলে আসলাম যে এইখানে যে 4টা কোষ আমরা তৈরি করলাম, তো এগুলা কি পরাগ কোষ। তো এই পরাগ কোষ থেকে কি তৈরি হবে, পরাগ তৈরি হবে, তাই না? তো এই যে পরাগরেণু, সেটা তৈরি হলো মিওসিসের মাধ্যমে। এখন আমরা আসবো যে এই যে পরাগরেণু তৈরি হলো, সেই পরাগরেণুটা আবার এই ধাপ থেকে এই ধাপে যাবে, পরবর্তী ধাপে যাবে। পরবর্তী ধাপে যাওয়ার কালে দেখো এখানে দুইটা নিউক্লিয়াসে বিভাজিত হবে, প্রথমত দুইটা নিউক্লিয়াসে সেটা বিভাজিত হবে। তার মধ্যে আমরা যদি খেয়াল করি, তাহলে একটা নিউক্লিয়াস বড়, আকারে বড়, তা এই যে আকারে বড় কোষ, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি নালিকা কোষ বা নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, আর ছোট সেটাকে আমরা বলছি জনন নিউক্লিয়াস। খেয়াল রাখবো যে বড়টাকে আমরা বলছি নালিকা নিউক্লিয়াস, এটা বড়, এবং ছোটটা যে নিউক্লিয়াস সেটাকে আমরা বলছি কি, জনন নিউক্লিয়াস। আচ্ছা, এই যে নালিকা নিউক্লিয়াস বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি তৈরি করবে, পরাগনালী, এবং জনন নিউক্লিয়াস বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি তৈরি করবে, পুংগ্যামেট। ঠিক আছে, তো এইখানে পুরো প্রসেসটা সুন্দরভাবে দেখানো আছে। এরপরে কি হবে, এই পুংগ্যামেটটা আসলে কোথায় হবে, এগুলো আমরা যদি আরেকটা ফিগারে দেখাতে যাই, তাহলে তো এই যে গর্ভ মুন্ডে এই পরাগ এটা পতিত হলো, পতিত হওয়ার পরে এর বৃদ্ধি হবে। তাহলে আমরা বলতে পারি বৃদ্ধি হবে, এবং এখানে আমরা বলতে পারি যে এইখানে থাকবে একটা নিউক্লিয়াস, এবং এই দুই জায়গাতে থাকবে আর দুইটা নিউক্লিয়াস। তাহলে এই যে নীল, এটাকে আমরা বলছি নালিকা কোষ, নালিকা নিউক্লিয়াস, যেটা নালিকা তৈরি করবে, এবং এই দুইটা হবে গ্যামেট, ঠিক আছে, তো এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে সুন্দরভাবে এক কথায় আমরা বলতে পারি একটা ছবির মাধ্যমে এটা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বা মাইক্রোস্পোরোজেনেসিস। তো মাইক্রো আমরা কেন বলছি, কারণ পুং গ্যামেটটা ছোট, এজন্য আমরা এই কথাটা বলছি মাইক্রোস্পোরোজেনেসিস। ওকে, এরপর আসো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এটাকে আমরা মেগাস্পোরোজেনেসিস বলছি। মেগা মানে কি, বড়, অর্থাৎ স্ত্রী গ্যামেট সেটা হবে আকারে বড়। আচ্ছা, এখন আসো যে এটা কোথায় হয়, কিভাবে হয়। ভ্রূণপোষক কলা, যেটাকে আমরা কি বলছি, নিউসেলাস টিস্যু, সেখানে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ, এই একটা কোষ কি হবে, আকারে একটু বড় হবে, সাইটোপ্লাজমটা ঘন হবে, নিউক্লিয়াসটা একটু বড় হবে। এই যে কোষটা, সেই কোষটা কি তৈরি করবে, পরবর্তীতে বিভাজিত হয়ে ডিম্বাণু তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা দেখো যে কাছাকাছি একটি কোষ আকারে বড় হয়, প্রোটোপ্লাজম ঘন হয়, এবং নিউক্লিয়াসও বড় হয়। ওকে, তো এই কোষটা কি হবে, মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। এই যে স্ত্রী রেণু মাতৃকোষ, এই যে নিউসেলাস টিস্যু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা কোষ আকারে খুব বড়, নিউক্লিয়াসটা অনেক বড়, সাইটোপ্লাজম ঘন বা প্রোটোপ্লাজম ঘন। এরপরে আসো যে এই কোষটা পরবর্তীতে দেখা যাচ্ছে বড় হচ্ছে নিউক্লিয়াস টিস্যুর মধ্যে, এরপরে বৃদ্ধিপ্রাপ্ত, এখানে কি হচ্ছে, মিওসিস,
এখানে কোন প্রক্রিয়া হচ্ছে? মিওসিস। তো মিওসিসের মাধ্যমে কয়টা কোষের তৈরি করছে? হ্যাপ্লয়েড। এ পর্যন্ত ছিল ডিপ্লয়েড, ডিপ্লয়েড, এখানে হয়ে গেল হ্যাপ্লয়েড। ঠিক আছে, কয়টা কোষ তৈরি করবে? 4টা কোষ তৈরি করবে। ঠিক আছে, এখন 4টা কোষের সবচেয়ে নিচের কোষটা ছাড়া, নিচের কোষ বাদে উপরের যে 3টা কোষ ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, নষ্ট হয়ে যাবে, ক্রস নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হওয়ার পরে দেখো 3টি নষ্ট হয়ে যায়, প্রায় স্ত্রী রেণু উৎপন্ন হয় এবং এই যে নিচের যে কোষটা সেটা হচ্ছে আকারে আরো একটু বড় হয়। তারপরে আমরা কি দেখব? আমরা একটু চলে যাই যে নিচের কোষটা ছাড়া বাকি কোষগুলো বিনষ্ট হয়ে যাবে। কোষটি, এই যে কোষটি আমরা বলছি হ্যাপ্লয়েড, কারণ এখানে মিওসিস হয়ে গিয়েছে, তাহলে এখান থেকে হ্যাপ্লয়েড কোষ শুরু হয়ে যাবে। তো এই ভ্রূণথলিতে পরিণত হয়। কিসে পরিণত হবে? ভ্রূণথলি। অর্থাৎ আমরা যদি বলি এই যে এটাকে আমরা কি বলছি? ভ্রূণথলি, বা এটাকে আমরা কি বলছি? ভ্রূণথলি, ভ্রূণথলি, ভ্রূণথলি। ওকে, এখন আসো যে মাইটোসিসের মাধ্যমে কোষটির নিউক্লিয়াস 2টি নিউক্লিয়াসে বিভাজিত হয়। ঠিক আছে, এবং 2 মেরুতে অবস্থান করে। এখন দেখো যে মাইটোসিস হবে, এখানে মাইটোসিস, মাইটোসিস, এই মাইটোসিসের মাধ্যমে একটা নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করবে এবং নিউক্লিয়াস 2টা 2 প্রান্তে চলে যাবে। যেহেতু আমরা 2টা প্রান্ত দেখতে পাচ্ছি, এই যে এই পাশে একটা প্রান্ত, এইদিকে একটা প্রান্ত, 2 প্রান্তের দিকে 2টা নিউক্লিয়াস সরে যাবে। আচ্ছা, এরপরে কি হবে? এরপর দেখো পরপর 2 বার বিভাজিত হবে, পরপর 2 বার, মনে রাখবা, পরপর 2 বার বিভাজিত হবে। কি বিভাজন? মাইটোসিস। হয়ে কয়টা কোষ তৈরি করবে? 4টা। কারণ দেখো যে এই যে একটা কোষ যদি একবার বিভাজিত হয় কয়টা কোষ তৈরি করবে? 2 বার, 2টা কোষ তৈরি করবে। এটা হচ্ছে মাইটোসিস, এখানেও মাইটোসিস, মাইটোসিস, এখানেও মাইটোসিস, মাইটোসিস। তাহলে আমরা কয়বার মাইটোসিস পাচ্ছি? 2 বার মাইটোসিস পাচ্ছি এবং মাইটোসিসের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি 4টা কোষ তৈরি করছে। ঠিক আছে, 4টা কোষ, এবং প্রত্যেকটা মেরুতে দেখো প্রতিটা মেরুতে 4টা করে কোষ তৈরি হয়েছে পরপর 2 বার মাইটোসিসের কারণে। ওকে, এরপরে দেখো প্রত্যেকটা মেরু থেকে একটি করে কোষ কেন্দ্রে এসে জমা হয়। দেখো কেন্দ্রে চলে এসেছে, তাই না? আচ্ছা, তো প্রত্যেকটা আমরা যদি একটু দেখি, মেরু থেকে একটা করে নিউক্লিয়াস কেন্দ্রে এসে মিলিত হয়ে ডিপ্লয়েড, 2টা নিউক্লিয়াস, 2টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যদি একসাথে হয়ে যায় কি হবে? ডিপ্লয়েড। তো ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে, যেটাকে আমরা বলছি কি? গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াস, এটাকে আমরা কি বলবো? গৌণ কেন্দ্রিকা বা গৌণ নিউক্লিয়াস। ঠিক আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে, দেখো 2 মেরুর কোষগুলো সামান্য সাইটোপ্লাজম সহকারে, এই যে 2 মেরুতে যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলো কিছু পরিমাণে সাইটোপ্লাজম নেবে, কিছু পরিমাণে সাইটোপ্লাজম গ্রহণ করবে, গ্রহণ করে একটা কোষে পরিণত হবে, কোষের সৃষ্টি করে। ডিম্বকরন্ধ্রের দিকের কোষ 3টিকে গর্ভযন্ত্র বলা হয়। তো ডিম্বকরন্ধ্র এই দিকে আছে, এই জায়গাতে, তাহলে ডিম্বকরন্ধ্রের দিকের যে কোষগুলো সেগুলোকে আমরা কি বলবো? গর্ভযন্ত্র। তাহলে আমরা এই যে এই 3টা, এদেরকে কি বলতে পারি? গর্ভযন্ত্র। এবং মাঝের কোষটি বড়, নাম হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, ওকে। এখন আসো অন্য যে 3টা কোষ, অন্য 2টা কোষ, এটা যদি ডিম্বাণু হয় তাহলে বাকি 2টা কি? সহকারী কোষ। ঠিক আছে, আর এই পুরো অংশটাকে আমরা কি বলছি? এইগুলাকে আমরা কি বলছি? এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র, গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। ওকে, তো দেখো অন্য কোষ 2টাকে বলা হয় সহকারী কোষ বা সাইনার্জিডস, এবং গর্ভযন্ত্রের বিপরীত পাশে আমরা এক পাশের কথা বললাম, কিন্তু এই পাশে তো অন্য কোষগুলো রয়েছে, 3টা কোষ রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। তো ঠিক আছে, এই যে এদেরকে আমরা বলবো প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। ওকে, তাহলে আমাদের রেডি, আমাদের স্ত্রী গ্যামেটোফাইট যে মেগাস্পোরোজেনেসিস শেষ এবং আমাদের ডিম্বাণু রেডি। ওকে, ডিম্বাণু রেডি। এখন কি হবে? নিষেক, ফার্টিলাইজেশন। তো দেখো ফার্টিলাইজেশনটা কি? ফার্টিলাইজেশন আসলে কাকে বলে? ওই যে আমরা পুং গ্যামেট এখানে বলেছিলাম, গ্যামেট যোগ স্ত্রী গ্যামেট, যেটা এক্ষেত্রে আমরা কি নামে ডাকছি? ডিম্বাণু, তাই না? ডিম্বাণু। ওকে, এই 2টার মিলন, সেটাকে আমরা কি বলবো? নিষেক বা ফার্টিলাইজেশন। ওকে, এখন দেখো যে আমরা যদি শুরু করি যে স্পোরোফাইট থেকে,
স্পোরোফাইট থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখো এই যে আমরা এই গঠনগুলো শেষ করে স্ত্রী গ্যামেটোফাইট, পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট দুইটারই আমরা উৎপাদন প্রক্রিয়া শেষ করেছি। এই যে এই পর্যায়ে এসেছি আমরা, আমাদের হচ্ছে এদিকে হচ্ছে পরাগ রেণু এবং হচ্ছে যে পরাগকোষ এগুলো পুংজনন কোষ রেডি এবং ওইদিকে আমাদের ডিম্বাণু রেডি। তাহলে এই দুইটা দেখো কখন এই যে গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর যখন এখানে পরাগরেণুটা পতিত হবে সে এদিক দিয়ে নালী বের করবে। এই নালীর মধ্যেই রয়েছে পুংজনন কোষ, তাই না? তো এইখানে রয়েছে ডিম্বাণু। তখন এই পুংজনন কোষ এসে এই ডিম্বাণুর সাথে মিলিত হবে এবং আমরা জানি মাঝখানে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, তাই না? তো আরেকটা যে এবং পুংজনন কোষ কয়টি ছিল? দুইটি ছিল। সে আবার এসে এখানে মিলিত হবে। তাহলে কয়টা কোষ হলো? তিনটা কোষ হলো এবং এখানে রয়েছে প্রতিপাদ কোষ অ্যান্টিপোডাল সেল প্লাস এখানে সাইনার্জিডস দুইটা রয়েছে। তো এইভাবে এই নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আমরা যদি এখানে একটু দেখি, দেখো এই যে পড়লো গর্ভমুণ্ডে পরাগ নালী দিয়ে পুংজনন কোষ এখানে আসলো এবং এই যে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলো। তো প্রবেশ করার পরে এখানে ভ্রূণ তৈরি করবে, বীজটক আছে, যাই হোক শস্য আছে, এবার বীজের অঙ্কুরোদ্গম হয়ে একটা ইয়ে হবে। এখানে চক্রটা দেখানো আছে। আচ্ছা, এরপরে আসো পরাগায়নের সময় পরিণত পরাগরেণু গর্ভপত্রের কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে। এরপর কি হয়? পরাগনালিকা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে এবং তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়। তো এই সময়ে এই স্ফীত অগ্রভাগ ফেটে পুংজনন কোষ দুইটা ভ্রূণথলিতে মুক্ত হয়। আমরা কি বললাম? এই যে এটা ছিল ভ্রূণথলি, তাই না? ভ্রূণথলি এবং ভ্রূণথলির একদম এই মাঝখানে ছিল ডিম্বাণু, এগুলো ছিল সাইনার্জিডস এবং এগুলো ছিল অ্যান্টিপোডাল সেল এবং মাঝখানে কি ছিল? মাঝখানে দুইটা ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস। তো এটা ছিল একটা ভ্রূণথলি, ঠিক আছে? তো ভ্রূণথলিতে এসে মিলিত হবে। তো একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট ডিপ্লয়েড এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড শস্য কোষ তৈরি করবে। তো খেয়াল করো, এখান থেকে যদি পুংজনন কোষ, এটা একটা পুংজনন কোষ, এটা একটা জনন কোষ যদি আসে, তারা মিলিত হয়, এখানে যে রন্ধ্র আছে এই রন্ধ্র দিয়ে যদি সে প্রবেশ করে তাহলে দেখা যাবে একটা এসে মিলিত হলো ডিম্বাণুর সাথে। তাহলে এই আরেকটা কোথায় যাবে? তাহলে আমরা যদি দেখাই তাহলে এই যে এই আরেকটা সে এসে এদের সাথে মিলিত হবে। তাহলে কয়টা কোষ হয়ে যাবে? তিনটা। তাহলে আমরা বলতে পারি এখানে 3n, তাই না? আর যেহেতু দুইটা নিউক্লিয়াস এটাকে আমরা কি বলবো? 2n। তাহলে আমরা বলতে পারছি ডিম্বাণু এই যে একটি ডিম্বাণুর সাথে মিলে এই যে একটা মেল গ্যামেট সেটা কি তৈরি করবে? জাইগোট। এটাকে তখন আমরা বলছি জাইগোট, এই পুরো অংশটাকে। এবং অপরটা গৌণ নিউক্লিয়াসের সাথে মাঝখানে যে দুইটা নিউক্লিয়াস ছিল যেটাকে আমরা বলছি সেকেন্ডারি নিউক্লিয়াস, তার সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্যকোষ, যেহেতু 3n, তিনটা নিউক্লিয়াস 3n মিলিত হবে এবং এটাকে আমরা বলছি কি? শস্যকোষ বা এন্ডোস্পার্ম ফার্টিলাইজেশন, ঠিক আছে? সৃষ্টি করে। এখন দেখো যে সৃষ্টি করলো, তাহলে আমরা ডাবল ফার্টিলাইজেশন কাকে বলবো? এখানে একটা কথা চলে আসে, হোয়াট ইজ ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক কাকে বলে? দ্বিনিষেক। তো দ্বিনিষেক কোনটা? এই যে একটা মেল গ্যামেট কার সাথে মিলিত হলো? ডিম্বাণু। আবার অন্য একটা অপর মেল গ্যামেট যেটা দুইটা ছিল, দুইটার মধ্যে আরেকটা মেল গ্যামেট কার সাথে মিলিত হবে? গৌণ নিউক্লিয়াস। তাহলে একবার নিষেক ঘটলো ডিম্বাণুর সাথে, দ্বিতীয়বার নিষেক ঘটলো গৌণ নিউক্লিয়াসের সাথে। তো দুইবার নিষেক না, একবার নিষেক, দুইবার নিষেক। তো এই দুইটাকে আমরা টোটালি বলছি ডাবল নিষেক বা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন, ঠিক আছে? তাহলে খুবই ইজি একটা বিষয় তোমাদের কাছে আশা করি মনে হচ্ছে, যেহেতু এই যে ফিগারের মাধ্যমে বোঝানো আছে বা আমি খুব সহজ করে বুঝালাম, তোমাদের কাছে বোধগম্য হওয়ার কথা। এখন দেখো যে জাইগোট, যদি আমরা আসি ডেভেলপমেন্ট অফ নিউ স্পোরোফাইট, ঠিক আছে? তো স্পোরোফাইট আমরা কোনটাকে বলছি? এই যে এটা হচ্ছে স্পোরোফাইট, একটা গাছ, উদ্ভিদ।
এই ভ্রূণ থেকে, বীজ থেকে যে গাছটা তৈরি হবে সেটাই হচ্ছে স্পোরোফাইট। তো এই যে স্পোরোফাইটটা কি বা হচ্ছে ডেভেলপমেন্ট কিভাবে হয়, দেখো জাইগোট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, 5 স্টার। জাইগোট স্পোরোফাইটের প্রথম কোষ, তাহলে বলা হবে স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা, কি বলবো, জাইগোট। এরপরে দেখো যে জাইগোটের প্রথম বিভাজন 2টি কোষ তৈরি হয় এবং জাইগোটের বিভাজন কিভাবে হয়, অনুপ্রস্থভাবে বা ট্রান্সভার্সলি। ওকে, এখন দেখো ডিম্বকরন্ধ্রের দিকের কোষটি ভিত্তি কোষ, এটাকে কি বলা হয়, ব্যাসাল সেল। দেখো ডিম্বকরন্ধ্রের দিকের কোষটাকে আমরা কি বলবো, ভিত্তি কোষ, ভিত্তি কোষ। আচ্ছা, তো ভিত্তি কোষ এবং ভ্রূণথলির যে কেন্দ্রের দিকের কোষটাকে আমরা বলবো এপিক্যাল সেল বা এপিক্যাল কোষ, ঠিক আছে। তো একই সাথে কোষ দুইটির বিভাজন হয় এবং এপিক্যাল কোষটি ভ্রূণে ও ভিত্তি কোষটা ভ্রূণ ধারকে পরিণত হয়, ঠিক আছে। তো ক্রমশ বীজপত্র, ভ্রূণমুকুল, ভ্রূণকাণ্ড এগুলো সৃষ্টি হয় এবং গৌণ নিউক্লিয়াস, শস্য টিস্যুর উৎপাদন হয়। পরিণত অবস্থায় এই যে ডিম্বকটি শস্য এবং ভ্রূণথলি বীজে পরিণত হয়। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যে ডিম্বকটা কিসে পরিণত হয়, শস্য, এবং ভ্রূণথলিটা ও ভ্রূণসহ বীজে পরিণত হবে। অর্থাৎ ডিম্বকের মধ্যে শস্য থাকবে এবং ভ্রূণও থাকবে, ঠিক আছে, বা এমব্রায়ো থাকবে, এবং এই বীজ অঙ্কুরিত হয়ে একটা পূর্ণাঙ্গ স্পোরোফাইট সৃষ্টি করবে, মানে একটা প্লান্ট তৈরি করবে, একটা গাছ তৈরি করবে, ঠিক আছে, স্পোরোফাইট তৈরি করবে। তো খেয়াল করো এখানে কি হয়, এখানে যে কথাটা লাস্ট একটা কথা সেটা হচ্ছে আমরা যে এই যে স্পোরোফাইট করছি, স্পোরোফাইট, তো এই যে স্পোরোফাইট আর এগুলো হচ্ছে কি গ্যামেটোফাইট, 2 ধরনের গ্যামেটোফাইট, একটা হচ্ছে পুরুষ আর এবং একটা হচ্ছে স্ত্রী। তো এই যে 2 ধরনের গ্যামেটোফাইট, প্রথমে স্পোরোফাইট থেকে গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, আবার গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইট তৈরি হচ্ছে। তো একটার পর একটা চক্রাকারভাবে এইভাবে চলতে থাকছে। তো এইভাবে যে একটার পর একটা চলতে থাকবে এটাকে আমরা কি বলবো, যৌনক্রম বলবো। একটার পর একটা চলতে থাকবে, অর্থাৎ স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট এই দুইটা দশা যদি পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা চলতে থাকে আমরা এটাকে বলবো যৌনক্রম, ঠিক আছে। আচ্ছা, তো লাস্টে যেটা আছে এটা হচ্ছে স্পোরোফাইটের ডেভেলপমেন্ট। যেমন দেখো এই যে এখানে এটা হচ্ছে ফিগার এবং এটা হচ্ছে তার ম্যাগনিফিকেশন, ম্যাগনিফাই করে দেখানো আছে এই অংশটুকু, ম্যাগনিফাই করে দেখানো আছে যে কোন অংশটা আসলে কিসে পরিণত হয় এবং পরবর্তীতে কি হয়, ঠিক আছে। তো এই যে পরাগরেণু পড়লো, পরাগরেণু এই যে টিউব, পোলেন টিউব, ডিম্বক, গর্ভাশয়, পুংগ্যামেট, এই যে 2টা পুংগ্যামেট একটা মিলিত হলো ডিম্বকের সাথে, আরেকটা হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি ডাবল ফার্টিলাইজেশন। এরপর কি হবে দেখো, এটাকে আমরা ম্যাগনিফাই করে দেখান আছে এখানে। ওকে, দেখো ডিম্বক মূল এখানে আছে। তো এই যে মূল মানে কি, একদম গোড়ার অংশ, তাই না। তাহলে এটা এর মুখটা নিচের দিকে আছে, তাহলে এটাকে যদি আমরা সোজা করি তাহলে এই অংশটা নিচে যাবে বা মূল হবে, তাই না। তো আমরা এটাকে বলছি কি ডিম্বক মূল। এরপরে দেখো এটা ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু, যে টিস্যুর একটা কোষ ভ্রূণথলিতে পরিণত হয় এবং এর মধ্যে ডিম্বাণু তৈরি হয়। তো নিউসেলাস টিস্যু এটা, এই যে হলুদ রঙের নিউসেলাস টিস্যু। এরপর আছে প্রতিপাদ কোষ। তোমরা জানো যে ডিম্বকের যে বিপরীত মেরু, সে মেরুর যে 3টা কোষ সেটাকে আমরা বলছি প্রতিপাদ সেল, প্রতিপাদ কোষ। এবং এরপরে আছে সেকেন্ডারি নিউক্লিয়াস, মাঝখানে ভ্রূণথলি, ডিম্বাণু আছে সহকারী কোষ এবং অন্ততক বহিতক, ডিম্বকরন্ধ্র, ডিম্বকনাভি, ডিম্বকনালী, এগুলো এক্সট্রা। তো এই হচ্ছে আরও ম্যাগনিফাইড ফিগার। আসলে কোথায় থাকে সেটা তোমাদের দেখানো হয়েছে। আমরা আগে কি পড়লাম যে এই প্রসেসগুলো আসলে কিভাবে হয়, এই যে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটা আসলে কিভাবে হচ্ছে এইটুকু আমরা পড়লাম, কিন্তু এটা আসলে কোথায় হয়, তো সেইটা বোঝানোর জন্য এই ছবিটা অ্যাড করা, যে আসলে এই জায়গাতে হয়, ওই যে গর্ভাশয়ের ভিতরে এই ছোট্ট একটা জায়গায় এই প্রক্রিয়াগুলো হয়, এত বেশি প্রক্রিয়া ঘটে থাকে, ঠিক আছে। তো তোমাদের জন্য এই পার্টে যেটা গুরুত্বপূর্ণ ছিল যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এই দুইটা ছবি সহ ব্যাখ্যা বা বিশ্লেষণ। তো এটাই তোমাদের আশা করি সিকিউ এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। এর পাশাপাশিও আমি কিছু মার্ক করে পড়িয়েছি, সেটা হচ্ছে সিকিউ তো আছে এবং এমসিকিউ এর জন্য, ঠিক আছে। তো এই লেকচারটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। সবাইকে নেক্সট লেকচারের জন্য স্বাগত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।